মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ, বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গাপুজোর আগে, মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনিই নাকি করেছেন। তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি। 2004 সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেয়া শুরু হয়। কেন্দ্র সরকার 2004 সালে নিশ্চয়ই মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নিশ্চয়ই মনে আছে, সেই সময় ইউপিএ সরকার ছিল। তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার, যার সদস্য 2004 থেকে 2014 মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং 11 সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে আসেন, সেই 2004 সালে তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ সরকার, যে সরকারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, তামিলকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। আমাদের প্রশ্ন, 4 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য সরকারের থেকে কি দাবি জানিয়েছিলেন? জানিয়ে থাকলে তার লেটার কোথায়? তার চিঠি কিছু দিয়েছিলেন মন্ত্রী হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে? 2005 সালে সংস্কৃত, 2008 সালে তেলুগু এবং কন্নড় ভাষা কেন্দ্রীয় সরকারের দ্বারা নোটিফিকেশন বের করে তাকে ক্লাসিক্যাল ভাষার, এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়। যে সময়গুলো বলছি ভালো করে লক্ষ্য করবেন, 2008 সালে, 2005 সালে সংস্কৃত, তখন কেন্দ্র সরকারের সদস্য, ইউপিএ সরকারের মন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী সম্ভবত তখন তিনি, আমি যদি খুব ভুল না করে থাকি। 2013 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার প্রতিনিধিত্ব আছে, ইউপিএতে উনি আছেন। 2013 সালে মালায়ালামকে শাস্ত্রীয় ভাষা হিসেবে অর্থাৎ ধ্রুপদী ভাষার তকমা দেয়া হয় বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু 2 বছর মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমরা প্রশ্ন করতে চাই, 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষাকে, মালায়ালাম হওয়ার পর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কোনো চিঠি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে? থাকলে পরে সেটা বের করতে বলবেন, দেখাতে বলবেন বাংলার মানুষকে। তখনও তিনি দাবি করেননি। তারপরে 14 সালে উড়িষ্যাকে যখন দেয়া হয়েছিল উড়িয়া ভাষাকে, তখনও তিনি চুপচাপ ছিলেন, কিচ্ছু করেননি এবং কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসেবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থেকেছেন, কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসেবে থেকেছেন, কিন্তু বাংলা ভাষার জন্য কিন্তু তিনি দাবি করেননি। সেখানে এখন তার বাংলা ভাষার প্রতি এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হচ্ছে, কুমিরের কান্না হিসেবে মনে হচ্ছে। 2018 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য গগনে বাংলার, সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে দুটি ছেলে, তাপস এবং রাজেশ, বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে, তার এনআইএ তদন্ত চলছে। তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি, কবরের মধ্যে আছে। এবং তারা কি দাবি জানিয়েছিল? যে উর্দু শিক্ষক আমাদের চায় না, আমাদের বাংলা শিক্ষক চায়। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে, বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেয়া হোক। তাপস এবং রাজেশ, এই দুজনকেই আমরা ভাষা শহীদের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যেই এই চিঠি, আমার যে চিঠি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছি, আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনাদের মিডিয়ার বন্ধুদের সাথে শেয়ার করব।
আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রতি কতটা সহানুভূতিশীল, বাঙালির অস্তিত্বের প্রতি কতটা সহানুভূতিশীল। তাই আমার যেটা মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন, সে ক্রেডিট চুরি করার চেষ্টা বৃথা। কারণ যখন আপনি 2024 সালে জানতে পারেন যে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার ভাবনা চিন্তা করছে, সেই সময় তিনি অনিচ্ছা সত্ত্বেও একটা চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু আমরা প্রশ্ন করছি যে 24 সালের চিঠি তো আপনি দেখাবেন, ভালো কথা, কিন্তু যখন আপনি নিজে সরকারের অংশ ছিলেন, ইউপিএ সময়, সেই সময়ের চিঠি, সেই সময়ের যে লেটার, বাংলা ভাষা নিয়ে তাকে ধ্রুপদী ভাষা করার জন্য যে চিঠি, সেই চিঠি আপনি দেখাবেন এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার জন্য আপনি কেন্দ্র সরকার, তৎকালীন কেন্দ্র সরকার ইউপিএ সরকারের কাছে কতবার দাবি জানিয়েছিলেন, এটা বাঙালি এবং বাংলার মানুষ জানতে চায় বা দেখতে চায়। বক্তব্য আছে যে সিনিয়ররা সব পুজোর ছুটিতে টিকিট কাটছে, জুনিয়রদের উপরে দায়িত্ব। এই বিষয়ে বলেছেন। তাহলে কি এই যেগুলো নাটক চলছে বা ইত্যাদি ইত্যাদি কিছু পুনরায় এই ধরনের কথা বলেছি যে সিনিয়র আর জুনিয়রদের বিষয়ে? দেখুন, কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না। আপনারা সাংবাদিকরা নিতে বাধ্য হন, কারণ তৃণমূল কংগ্রেস এই জেলখাটা আসামিকে স্পোক্স পার্সন বানিয়ে রেখেছে। বাংলার ডাক্তারবাবুরা কুণাল ঘোষের কথাকে খুব একটা গুরুত্ব দেয় না। কুণাল ঘোষ কী বলছে না বলছে সেটা নিয়ে কেউ ভাবেও না। ডাক্তারবাবুদের আন্দোলন, তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সহানুভূতি আছে। ডাক্তারবাবুরা কীভাবে আন্দোলন করবেন, কীভাবে তাদের প্রতিবাদ জানাবেন, একান্তই সেটা তাদের ব্যাপার। জুনিয়রদের উপরে কি দায়িত্ব থেকে জুনিয়রদের উপরে দায়িত্ব? দেখুন, সে তো কুণাল ঘোষের কথা অনুসারে তো আমরা বলতে পারবো না যে সিনিয়র ডাক্তাররা চলে যাচ্ছে। সে তো তথ্য প্রমাণ করবে আগামী দিনে যে সিনিয়র ডাক্তাররা কোথায় গেছে না যায় বা ছুটি চেয়েছে। অর্জুন সিংহের বাড়ির সঙ্গে গোলাগুলি, অর্জুন সিং বোমার আঘাতে আহত। দেখুন, অত্যন্ত চিন্তার বিষয় যেভাবে আজকে একজন প্রাক্তন সাংসদের পায়ে স্প্রিন্টার লাগলো, বোমার স্প্রিন্টার লাগলো। তো রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে রাজ্য সরকারের উপরে তো একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিচ্ছে। পুলিশ মন্ত্রীর উপর প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিচ্ছে যে আপনি একজন প্রাক্তন সাংসদকে রক্ষা করতে পারছেন না, সে বোমা খাচ্ছে। বাংলার সাধারণ গ্রামের মানুষের কি অবস্থা, বাংলার একজন সাধারণ কৃষকের কি অবস্থা, সাধারণ রিক্সাওয়ালার কি অবস্থা? তাকে তো যখন তখন যে কেউ খুন করে দিতে পারে রাস্তার মধ্যে। দিচ্ছে না, এটা আমাদের ভাগ্য ভালো ধরে নিতে হবে। দুর্নীতি কাণ্ডে সিবিআই জালে ঘনিষ্ঠ চিকিৎসক পড়ুয়া আশিস পান্ডে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয় গ্রেপ্তার এজেন্সি, কি বলবেন? এ তো তৃণমূল নেতা, তো তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সে গ্রেপ্তার হয়েছে। আমরা তো প্রথম থেকেই বলছি তৃণমূলের এই সমস্ত নেতারা এর সাথে যুক্ত। আজকে এই তৃণমূলের নেতাদের চুরির খেসারত বাংলার সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আমাদের এই প্রান্তিক জেলাতে সেখানে পর্যন্ত হসপিটালে একের পর এক ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আর মহিলারা মারা যাচ্ছে, কখনো অন্যান্য রোগীরা মারা যাচ্ছে। আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মারা গেছেন ইঞ্জেকশন দেওয়ার পরে। ইঞ্জেকশন ওষুধের নামে কি ইঞ্জেকশন ওষুধ আদৌ আসছে, নাকি চকের গুঁড়ো পাঠানো হচ্ছে বা অন্য কোনো জিনিস পাঠানো হচ্ছে যেগুলো কোনো কাজে আসছে না মানুষেরও, মানুষ উল্টো অসুস্থ হয়ে পড়ছে সুস্থ হওয়ার বদলে। গতকাল আপনার ইয়ে হয়েছে, কাউন্সিলিং শুরু হয়েছে, তাদের 144 জনের মধ্যে 41 জন অনুভূতি। একে 10 বছর পরে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু। এতে কি অনীহা দেখা যাচ্ছে? অনেকের হয়তো বয়স পার হয়ে গেছে, অনেকে হয়তো অন্য জায়গায় চাকরিতে চলে গেছে, অনেকে দেখা যাবে হয়তো মরেই গেছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে পেটের দায়ে। কোথায় যাবে তারা? এত বছর, 10 বছর হয়ে গেছে, কোথায় তারা যাবে? পুলিশের সামনে 20 থেকে 25টি বোমা, মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের, মিথ্যা অভিযোগ, গুলি চালাচ্ছে অর্জুনই, পাল্টা দাবি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন। এদের সোমনাথ শ্যাম যেন বড় গুন্ডা, এবং তৃণমূল কংগ্রেস এই গুন্ডাগুলোকে রাজনীতিতে এনেছে এবং তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এবং এটা তো রাজ্য প্রশাসনের উপরে চ্যালেঞ্জ, যে পক্ষই গুলি চালাক, আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যে পক্ষই গুলি চালাক, যদি রাজ্য সরকারের উপস্থিতিতে, যদি সরকার না থাকতো না হয় ধরে নিতাম, কিন্তু রাজ্য সরকারের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে এইভাবে যদি গুলি চলে, গোলাগুলি চলে দিনের বেলায়, তা আবার চিন্তার বিষয়। তো পুজোর আগে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা জুনিয়র ডাক্তারদের, 10 ঘন্টা ম্যারাথন ডিবি বৈঠকে আন্দোলনের বিকল্প খোঁজার চেষ্টা, মেট্রো চাইলে হয়তো অবস্থান বসবেন তারা, কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে ডাক্তারবাবুদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলোকে আমরা সমর্থন করে, আমরা মনে করি এগুলো লজিক্যাল ডিমান্ড, তা সরকারের উচিত এগুলোকে দেখা। এবং আমি তার সাথে এটাও বলবো যে আমরা আগেও বলেছি, আবার স্পষ্ট করছি, আন্দোলনের রূপরেখা কি হবে, ডাক্তারবাবুরা কিভাবে আন্দোলন করবে সেটা বিজেপি বলে দিতে পারে না, ঠিক যেমন ভাইস ভার্সা
ডাক্তারবাবুরা বলে দিতে পারেন না বিজেপি কোন আন্দোলনে যাবেন কোন আন্দোলনে যাবে না, এটা ডাক্তারবাবুরা বলে দিতে পারেন না। সেই জন্য ডাক্তারবাবুরা কিভাবে আন্দোলন করবে তাদের বিষয়। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আর্জি, কি বলবেন? আদালতে মামলা হয়েছে, আদালত তার বিচার করবে, এখানে আমাদের বলার কি আছে, আদালত যেরকম রায় দেবে। কিন্তু গণতান্ত্রিক দেশে সবারই প্রতিবাদ করার অধিকার আছে, প্রতিবাদের পন্থা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রতিবাদ করার অধিকার সবার আছে, ডাক্তারবাবুদেরও আছে, সাধারণ মানুষের আছে। এই টেম্পারেচার বাড়া ঠান্ডা হয়ে গেছে। বন্ধ বন্ধ হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। দুর্গাপুরে মা ক্যান্টিন বন্ধ করার সিদ্ধান্ত সরকার নিয়ন্ত্রিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। না, এ তো মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে জানেই এভাবে যে সেই স্বপ্নের প্রকল্প কোনো সম্পূর্ণ কমপ্লিট হবে না। মুখ্যমন্ত্রী ওরকমই স্বপ্ন দেখে। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন মনে হতো রেল ছাড়া ভারতবর্ষের আর কিছু নেই। রেল হসপিটাল বানাবে, রেল খেলার মাঠ বানাবে, রেল স্কুল বানাবে, রেল বিশ্ববিদ্যালয় বানাবে, সব বানাবে, শুধু রেল চালানো বাদ দিয়ে, সেরকম অবস্থা ছিল। তো মাননীয় মুখ্যমন্ত্রী ওরকমই স্বপ্ন দেখেন, স্বপ্নের প্রকল্প তাই জন্য বিষবাও জলে চলে যায়। নজিরবিহীন ঘটনা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে আনাস্থা, খোদ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানের স্বাস্থ্য ভবনের চিঠি শুনালেন বিভাগীয় প্রধানের টেস্ট কালচার বেআইনিভাবে নম্বর বানানোর অভিযোগ, অধ্যক্ষ ইন্দ্রিত শাহ অপসারণের দাবি করা হয়েছে। এখন এই ধরনের ঘটনা যদি মেডিকেল কলেজে হয়, এই যে থ্রেড কালচার চলে এবং ডাক্তারবাবুদের নাম্বার বানানো বেআইনিভাবে হচ্ছে, টাকা দিয়ে হচ্ছে বা স্বজন পোষণের মাধ্যমে হচ্ছে, তাহলে তো আমাদের ভাবতে হবে যে আমার আপনার স্বাস্থ্য, আমার আপনার জীবন এই পাশ করা ডাক্তারবাবুদের হাতেই তো থাকে। তো যদি কেউ ফেল করে এবং তাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, তারপরে সে পাশ করে যায়, সেই ডাক্তারবাবুর হাতে আমি আপনি গেলে আপনার আমার জীবন কি হবে, সাধারণ মানুষের জীবন কি হবে, ভাবা দরকার। স্বাস্থ্য ব্যবস্থাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় নামাবেন আর কতটা নিচে নামাবেন। তো বিক্রি করে দেওয়ার সামিল করে দিয়েছেন, তো নিলামে উঠছে। নচিকেতা গান ছিল, নিলামে উঠেছে দেশ। তো পশ্চিমবঙ্গ তো সবার আগে নিলামে চলে যাচ্ছে। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার পীযূষ গোয়েলের বিরুদ্ধে মামলা, আর্জি করে নির্যাতিতার পরিচয় প্রকাশ করায় দায়ের হয়েছে মামলা। একজন অফিসার হিসেবে উনি তো করতে পারেন না, কিন্তু ওই বলে না যে বাঁশ যেরকম হবে, ঝাড় যেরকম হবে, ঝাড়ের বাঁশটা একই রকম হবে। যেখানে তৃণমূল কংগ্রেসের এক একজন নেত্রী, সাংসদ সবাই নাম বলে যাচ্ছে নির্যাতিতা, এই মূর্খগুলোকে কেন লোকসভায় পাঠায় আর কেন রাজনীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী আনেন আমরা বুঝতে পারি না। এদেরকে একের পর এক বলে যাচ্ছে, তো সেরকমই হচ্ছে। রাজ্য সরকার যেরকম, তার পুলিশ অফিসার সেরকম। তো মামলা হয়েছে, আদালত তার ব্যবস্থা নেবে।